আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় সিজার নিয়ে। যে দ্বিতীয় সিজারের সময় যে ভুলগুলো করা যাবে না, আমি যে ভুলগুলো করেছি আপনারা জানি সেই ভুলগুলো না করেন, সে বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। জানি ভিডিওটা আপনাদের দেখে অনেক উপকারে আসে, সেটা আমি চেষ্টা করব। আসলে আমি যে ভুলগুলো করেছি, আমি যে সমস্যাগুলো ফেস করেছি, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যাই হোক, আমার যেহেতু প্রথমবার সিজার ছিল, কোনো একটা সমস্যার কারণে আমার প্রথমবার সিজার করানো হয়েছে, সে বিষয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেব। আমি কিন্তু শুধু প্রথম সিজার করিনি, নর্মাল ট্রাইও করেছিলাম বাসায়ও, তারপরে হসপিটালও। যাই হোক, অবশ্যই আমি পরে আপনাদের মাঝে শেয়ার করব। তো দ্বিতীয়বারও যখন আমার দ্বিতীয় সিজার হয়েছিল, আসলে প্রথমবার যখন আমার সিজারটা হয়েছিল তখন আমি প্রায় মানে অসুস্থ অবস্থায় আমার সিজারটা হয়েছিল, তাই তখনকার কোনো কিছুই আমার তেমন একটা মানে ধারণা নেই। কিন্তু দ্বিতীয়বার যখন আমার সিজার করা হয়, তখন তো আমি একটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষ ছিলাম। তখন শুধু আমি এটাই ভাবতাম যে আমি কিভাবে মানে অপারেশন থিয়েটারের রুমে যাব একা হেঁটে, তাও সুস্থ স্বাভাবিক অবস্থায়। মানে আমার এতটা ভয় করছিল যা বলা যাবে না। যাই হোক, শুরুতেই বলি আমি যে ভুলটা করেছি। আমার যেহেতু থাইরয়েডের সমস্যা ছিল, যারা আপনারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসছেন তারা অবশ্যই জানেন যে আমি থাইরয়েডে আক্রান্ত ছিলাম আমার প্রেগনেন্সি জার্নি থেকে। তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা, আর এই সমস্যা নিয়েও ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি যে ভুল করেছি, আমার তো প্রতিদিন মানে ওই থাইরয়েডের মেডিসিন খাওয়া লাগতো। তো ওই দিনকে আসলে আমি ওই ওষুধটা খেয়ে যাইনি কেন, তখন আমার মানে প্রচুর ওই দিনে আমার প্রচুর ভয় করছিল যে আমি কিভাবে কি যাব অপারেশনের রুমে। মানে আমার খুব ভয় করছিল যে নিজের চোখে দেখবো সব কিছু। তারপর মানে আর প্রথম সিজার সময় তো বললামই আমি পুরো অসুস্থ অবস্থা আমার কিনেছে, আমার তখন কোনো কিছুই মনে নাই, কেমন যে থাকে রুম তাও মনে নেই। তারপর আমি ওই ওষুধটা খাইনি, মানে ভয় কাজ করছিলাম, আমি ভয়ে ওই ওষুধটাও খাইনি। কিন্তু আমি ওষুধটার সাথে করে নিয়ে গেছিলাম হসপিটালে, যে যদি প্রয়োজন হয়। তারপর যখন আমাকে ডক্টর কিছুক্ষণ পর ডক্টর এসে জিজ্ঞাসা করছিল, তো মানে ডক্টরের যে লোকগুলো থাকে আমাকে ওটিতে নিয়ে যাবে, যে আপনি কি, তারা তো কাগজ দেখে যখন দেখছে যে আমার থাইরয়েডের সমস্যা ছিল, কারণ আমার থাইরয়েডটা প্রথমেই শো ছিল সবার আগেই, ওইটা হাইলাইট ছিল, যেহেতু ওইটা আমার বড় ধরনের সমস্যা। আপনি কি সকালবেলা থাইরয়েডের ওষুধ খাই আসছেন? আমি বলছি না। তখন সাথে সাথে ওরা আমার করলো কি, থাইরয়েডের ওষুধ খাওয়াই দিল। তারপর এই ভুলটা কিন্তু করা যাবে না। দেখা যায় অনেকে ডায়াবেটিসের সমস্যা থাকে, সমস্যা হয়, থাইরয়েডের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। ও মেডিসিনগুলো কিন্তু আসলে আপনার ওই দিনও খাইতে হবে, আসলে না খেলে হবে না। কিন্তু যে ভুলটা আমি করছি যে আমি খাই নাই, তারপরে কিন্তু ভাগ্যিস ওরা আমাকে জিজ্ঞাসা করছিল। আসলে তখন কিন্তু সাথে সাথেই হরমোনটা চেঞ্জ হয়ে যায় যখন বাচ্চাটা বের করা হয়, সিজার করানো হয়। তারপর কি হলো, এই ভুলটা কিন্তু আমি করছি, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। অবশ্যই আপনাদের যে সমস্যাটা ধরা পড়বে প্রেগনেন্সি অবস্থায়, ওই সমস্যাটার মেডিসিনটা কিন্তু ওই দিনও খেয়ে নেবেন। তারপর আরেকটা বিষয় হলো যে মনের ভিতরে যে সাহসটা, আসলে ভেঙে পড়া যাবে না, অতিরিক্ত পরিমাণে সাহস রাখতে হবে। আমি কিন্তু প্রচুর পরিমাণে মানে ভয় পাইছিলাম। তারপর যে বিষয়টা, ওরা আসলে আমারে বলে নাই যে আমারে কয়টার দিকে অটিতে ঢুকাবে। তো আমি কী করছিলাম, একটু রুটি খাইছিলাম, কলা খাইছিলাম। কিন্তু ওরা তখন এসে যখন দেখে যে আমি খাই, বারবার আমার কাছে আসে, আর আমার মানে বাবুর হার্টবিটটা একটু চেক দেয় ওরা। তারপর যেহেতু ওই যে বললাম যে থাইরয়েডের কারণে আমার প্রচুর পরিমাণে ডক্টরের পরামর্শ নিতে হয়েছে। তারপর ওরা আমার মানে বক্সে যে কেন খাইতেছেন, খাওয়া যাবে না, আসলে খাওয়া যাবে না। কিন্তু আমি তখন বলছি তো আপনারা মানে বলেন নাই যে আপনারা কয়টার দিকে আমাকে ওটিতে ঢুকাবেন। আসলে এটা বলে না, হুট করে এসে ওরা নিয়ে যায়, সম্ভবত যে ভয় পাবে এর জন্য সম্ভবত, বা আপনার সাথে যে লোকগুলো ওদের কাছে বলে যে আপনার রুগীকে এতটায় ঢুকানো হবে। যাই হোক, ওই দিনকে আমার মানে 2টা সিজার ছিল একই জায়গায়, মানে পাশাপাশি 2টা রুম ছিল, মানে একই ম্যাম 2টা সিজার করছিল, একই ম্যামের 2টা সিজার ছিল। তারপর এই ভুলটাও করা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু আপনারা কিন্তু তখন কিছু খাবেন না, 6-7 ঘন্টা কিন্তু খাওয়া যায় না। আসলে খাইলে হয় কি, তখন সিজারের সময় যদি বমি পায় তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে।
তারপর আমি যখন বেডে যাই, সিজারিনের বেডে যাই, আমার তো খুব ভয় করছিল, খুব ভয় করছিল। আমি চাইছিলাম যে আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যাইতে, কিন্তু এটা তো বাংলাদেশ, এটা মানে আসলে এটা বাহিরের কান্ট্রিতে হয়, বাংলাদেশের ভিতরে তেমন একটা হয় না, কারণ এটা সবাই দেখতে পারে না বা এটা দেখে সবাই স্থির থাকতে পারে না, এজন্য অ্যালাউ দেয় না। তারপর আমি বলছিলাম, ওরা বলছে আপু এটা তো মানে কাউকে অ্যালাউ দেবে না, ম্যাম ছাড়া আর ম্যামের মানে লোক ছাড়া, তো মানে ম্যামের যে অন্য যে লোকগুলো আছে তাদের সাথে আলাপ করতাম যে আমাদেরকেই ঢুকতে দেয় না আপু, ঢুকতে দেবে না এটা। তো বলছি যাই হোক যাক, কিন্তু আমার প্রচুর পরিমাণে ভয় করছিল। আসলে এই ভয়টা করা যাবে না, সাহস রাখতে হবে। আপনি যতটা ভয় পাবেন অতটা কিন্তু দুর্বল হয়ে যাবেন। তারপর যখন আমাকে নিয়ে ওটিতে শোয়ানো হয়, তখন আসলে মাথার সেন্সটা তো ঠিকই থাকে, আপনার তো বডি অবশ করে ফেলে। তখন কিন্তু তখনও তারা কিন্তু দেখছি ম্যাম জিজ্ঞাসা করছে রোগী কি থাইরয়েডের ওষুধ খাইছিল, তো মানে সিজার করার আগে, মানে তাহলে বোঝেন যে এই থাইরয়েডটা কতটা ভয়াবহ। তারপর সাথে যে লোক বলছিল হ্যাঁ ম্যাম উনি আসলে বাসা থেকে এই ওষুধটা খেয়ে আসেনি, তারপর ওনাকে আমার এখানে আসার পর আমি ওষুধটা খাওয়াইছি। তখন ম্যাম বলছে কি ভালো করছো। আমি একটা জিনিস ফলো করছি, আমাকে একটা স্যালাইন দিয়ে যখন ঢুকানো হয়েছে, তারপর আমার হাজব্যান্ড বলছে যে 1.5 ঘন্টার মতো সময়, বাবু 45 মিনিটে ওরা বাবু ওদের কাছে দিয়েছে, আমাকে নাকি 1.5 ঘন্টা পর বের করা হয়েছে। যেহেতু আমার সেলাই ছিল না, কসমাস সার্জারি ছিল, আর আপনারা জানেন কসমাস সার্জারিতে একটু সময় বেশি লাগে, এর খরচটাও বেশি। আসলে এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে হয় সেলাই বা কসমাস নিয়ে, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি এ বিষয়ে আপনাদের মাঝে ভিডিও দেবো। দেখা যায় ভাই সব কিছু কিন্তু একটা ভিডিওতে বলা যায় না, তাহলে ভিডিও অনেক বড় লং হয়ে যায়, আপনাদের কিন্তু বোরিং লাগবে। তো এগুলো জানার থাকলে, জানতে ইচ্ছে করলে আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো, ঝটপট ভিডিও নিয়ে আসবো। যাই হোক, তারপর বলি যে আমার যখন অবশ করা হয়েছে তখন মানে আসলে উপরের দিকে দেখা যায়, উপরে একটা লাইট থাকে, বড় লাইট, ওই লাইটের দিকে তাকালে কিন্তু দেখা যায় ম্যামরা যে কী করছে ওটা কিন্তু দেখা যায়। আসলে এটা তাকানো যাবে না, আপনারা কখনো উপরে থাকবেন না, উপরে তাকিয়ে থাকবেন না। তারপর আমি উপরে যখন তাকাইছি তখন দেখি ওই অবস্থা, তারপর আমি চোখ বন্ধ করি, তারপর আমি স্থির থাকতে পারতেছি না, আমার এতটা ভয় করতেছে। আসলে এই ভয়টা করা যাবে না, মনে হইতেছে আমার ভয়ে আমার বমি চলে আসছে। আসলে ওই মুহূর্তটা যদি বমি আসে তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদ হয়ে যায়। এজন্য চেষ্টা নিজেকে কন্ট্রোল করতে হবে, কিন্তু আসলে সবাই কিন্তু এক না, অনেকে সাহসী থাকে, আসলে আমি অতটা সাহসী না। তারপর আমি সাইডে যখন কাত হয়ে, হাত তো দুই দিকে দেওয়া থাকে, তারপর আমি সাইডে যখন কাত হয়েছিলাম, সাইডে তাকাইছি, সাইডে দেখা যায় যে টাইস করা যে দেওয়ালের ভিতর দিয়েও আমি দেখতেছি যে অনেক কিছু দেখা যাচ্ছে। তখনও আমার খুব ভয় কাজ করছে, তাও আমি মানে স্থির থাকতে পারতেছি না। আসলে এরকম করা যাবে না কোনো দিকে, মানে আপনি স্থিরভাবে হয়তো সোজা হয়ে শুয়ে চোখ বুজে, মানে আমি কিন্তু মুখোমুখি অনেক দোয়া ইউজ পড়তেছি, আয়তাল পড়তেছি, আমি বিভিন্ন ধরনের দোয়া পড়তেছি জোরে জোরে। তারপর আমার বারবার আমার কাঁধের কাছে যে একটা ছেলে ছিল, ওই ছেলেটা বারবার আমাকে বলতো যে আপু একটু আসতে বলো, আপু মানে আমি ভয়ে কেন জানি জোরে জোরে দোয়া পড়তেছি, বলে তুমি একটু আসতে বলো। আর আমি ওনার বলতাম যে ভাই আপনি একটু আমার ধরেন না প্লিজ, আমার অনেক ভয় করছে, আমার কপালটা একটু হাত দেন। তো উনি মানে আমার কপালে এমন এমন করে বলছে কি কিছু হবে না, আস্তে আস্তে দোয়া পড়েন, মানে ভয় পায় না। আসলে এরকম ভয় পাওয়া যাবে না, ভয় পেলে কিন্তু আপনারই সমস্যা। আমি কিন্তু প্রচুর ভয় পাইছিলাম। তারপর আমি নিজে মানে দেখছি আমি এতটা বমি পাইতেছে যা বলার মতো না। তা আস্তে আস্তে আমি কি করলাম, সোজা হয়ে মানে আর কোনটা টানে বা আমি উপরে কোথাও তাকাইনি, যে না আমি কোথাও তাকাবো না, যেদিকে তাকাই ওদিকে মনে হচ্ছে আমি দেখতেছি যে ওনারা মানে কী করতেছে। আর ডক্টররা তো মনে করেন কথা বলতেছে, এই বাবুর পাও, ডক্টররা তো কথা বলতেছে, তারপর ওনারা মানে জিজ্ঞাসা করতেছে, আমাদের মাঝে মাঝে প্রশ্ন করতেছে যে আপনি আমার প্রথম সিজার কোথায় করছিলেন, কোন হসপিটালে, এগুলো মাঝে মাঝে আমার জিজ্ঞাসা করে। হ্যাঁ, তা সেটাও আমি বলি, দেখে যে আমি অনেক ভয় পাইতেছি, তো তারা মাঝে মাঝে আমার সাথে কথা বলছে। তো আসলে এরকম করা যাবে না, আপনি স্থির হয়ে শুয়ে থাকবেন, অত চোখ বন্ধ করে অত মানে দোয়া দুরুদ পড়বেন, বা মানে নিজেকে খুব কন্ট্রোল রাখবেন। আমার মতো কিন্তু এরকম ভেঙে পড়া যাবে না। এরকম করতে 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 যখন আমি বাবুটার কান্নার আওয়াজ পাইছি তখন আমি কেমন একটু স্বস্তি বোধ করছিলাম, যে না ঠিক আছে সব কিছু। তারপরও আমার মানে যতক্ষণ আমি ওই রুমটার ভিতরে ছিলাম ততক্ষণ যে আমার কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই বুঝবো। আর আসলে অনেকেই জিজ্ঞাসা করে যে অনুভব করা যায় কিনা, বোঝা যায় কিনা। আসলে আপনি ব্যথা পাবেন না, কিন্তু অনেকটাই অনুভব করা যায়। যখন বাচ্চাটা বের করে তখন অনেকটাই বোঝা যায়, এটা সবাই পারে না। আমি বুঝছি যখন বাচ্চাটা বের করে তখন একদম বোঝা যায়, ওরা আসলে বুকে চাপ দিয়ে বের করে, তো বোঝা যায়, অনুভব করা যায়, কিন্তু ব্যথা পাওয়া যায় না। বডিটা লড়ে, আপনার পুরো শরীরটা লড়বে, একটা ঝাঁকুনি হয়, তো এই আর কি।
যাই হোক, এ বিষয়ে কথা বলতে গেলে কথা ফুরাবে না। সিজারের বিষয় প্রচুর পরিমাণে বিষয়, মানে কি বলবো, হসপিটালের এই দিনগুলা, প্রথম সিজারের যে বিষয়গুলো, দ্বিতীয় সিজারের যে বিষয়গুলো আমি কখনোও ভুলবো না, কোনো দিনও ভুলবো না। আমার দুইটা সন্তান, মানে দুইটা সন্তান দুনিয়ায় আনতে আমি প্রচুর পরিমাণে কষ্ট করেছি। আপনাদের মাঝে শেয়ার করবো প্রথম সিজারের যে সমস্যাগুলো আমি ফিল করেছি, যে কষ্টগুলো করেছি, এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আমি বলবো ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।